রামদেব মাণিক্য। রামদেব মাণিক্য ত্রিপুরার রাজা হয়েছিলেন গোবিন্দ মাণিক্যের জীবিত থাকা অবস্থায়। 1676 খ্রিস্টাব্দে গোবিন্দ মাণিক্যের মৃত্যু হয়, আর তার মৃত্যুর 3 বছর পূর্বেই গোবিন্দ মাণিক্যের জ্যেষ্ঠ পুত্র রামদেব মাণিক্য ত্রিপুরার রাজা হয়েছিলেন। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের আলোচনা রামদেব মাণিক্য। রামদেব মাণিক্য যার রাজত্বকাল 1673 থেকে 1682 খ্রিস্টাব্দ পর্যন্ত। ত্রিপুরা রাজ্যের ইতিহাস, ত্রিপুরার মাণিক্য রাজাদের ইতিহাস, আজকের উপস্থাপনা রামদেব মাণিক্য। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। মহারাজ রামদেব মাণিক্য। মহারাজ গোবিন্দ মাণিক্যের জ্যেষ্ঠ পুত্র ছিলেন রামদেব মাণিক্য। ত্রিপুরার রাজার উত্তরাধিকারী নির্বাচনের ক্ষেত্রে রাজারা নিজেদের জীবিত অবস্থায় যুবরাজ পদের সৃষ্টি করতেন এবং নিজের জ্যেষ্ঠ পুত্রকে যুবরাজ পদে অভিষিক্ত করতেন, যিনি পরবর্তী সময়ে রাজার উত্তরাধিকারী হিসাবে পরবর্তী রাজা হতেন। বৃদ্ধ এবং অসুস্থ গোবিন্দ মাণিক্য তার রাজত্বের শেষ 3 বছরে রামদেব মাণিক্যকে প্রশাসনের সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করেন। এই অনুসারে 1673 খ্রিস্টাব্দে রামদেব মাণিক্য ত্রিপুরার মাণিক্য সিংহাসনে আরোহণ করেছিলেন। 1676 খ্রিস্টাব্দে তিনি নিজ নামে প্রথম মুদ্রা প্রচলন করেন। আগেই বলেছি, ত্রিপুরার রাজাদের ইতিহাস জানার ক্ষেত্রে মুদ্রার গুরুত্ব অপরিসীম। আর ত্রিপুরাতে একটা পরম্পরা ছিল, রাজারা যখনই সিংহাসনে বসতেন বা অন্য রাজ্য দখল করতেন বা কোনো ধরনের ভূমি দান করতেন বা মন্দিরের নামে মুদ্রা প্রচার করতেন। ইতিহাসের উপাদান হিসাবে ইতিহাসের পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব অপরিসীম। রামদেব মাণিক্যের রাজত্বকালে ত্রিপুরা রাজ্যে বিশেষ উল্লেখযোগ্য এমন কোনো ঘটনা ঘটেনি, তবে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল। রামদেব মাণিক্য নিজের শ্যালক বলিভীম নারায়ণকে যুবরাজে অভিষিক্ত করেছিলেন। সম্ভবত এটা প্রথম ছিল যেখানে নিজ পুত্রের পরিবর্তে নিজের শ্যালককে রাজার উত্তরাধিকার হিসাবে নির্বাচন করেছিলেন। পরে তার জ্যেষ্ঠ পুত্র রত্নদেব ঠাকুরকে যুবরাজ করেছিলেন ঠিকই, কিন্তু শ্যালককে যুবরাজে অভিষিক্ত করা রাজ পরিবারের একটি বেনজির দৃষ্টান্ত ছিল। রামদেব মাণিক্য বড় ঠাকুর নামে নতুন একটি পদ সৃষ্টি করে দ্বিতীয় পুত্র দুর্জয়দেব ঠাকুরকে ওই পদে নিযুক্ত করেছিলেন। এ নিয়ে পরিবারে অনন্ত কলহের বীজ তিনি বপন করেছিলেন। সম্ভবত রামদেব মাণিক্য এই বড় ঠাকুর পদের সৃষ্টি করেছিলেন প্রাসাদ ষড়যন্ত্র বা সিংহাসন নিয়ে উভয় পুত্রের মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব না হয়, এর জন্য দুর্জয়দেব ঠাকুরকে বড় ঠাকুর পদে তিনি নিযুক্ত করেছিলেন। রাজমালার সূত্রে জানা যায় যে রামদেব মাণিক্যের ভ্রাতুষ্পুত্র দ্বারিকানাথ ঠাকুর রামদেব মাণিক্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং নরেন্দ্র মাণিক্য উপাধি গ্রহণ করেন। সরাটল এর জমিদার নাসির মোহাম্মদের সহায়তায় ত্রিপুরার সিংহাসন অধিকার করেন। পরিশেষে রামদেব মাণিক্য বাংলার নবাবের সাহায্যে ত্রিপুরার সিংহাসন পুনরুদ্ধার করেন। এখানে উল্লেখযোগ্য বিষয়, ত্রিপুরার সিংহাসনের ক্ষেত্রে কখনো আরাকানের রাজা, কখনো বাংলাদেশের, কখনো চট্টগ্রামের, কখনো কাছাড়ের, এই সার্বিক ক্ষেত্রে পার্শ্ববর্তী রাজাদের একটা বিশাল ভূমিকা ছিল ত্রিপুরার রাজাদের সিংহাসনচ্যুত করা অথবা তাদেরকে সিংহাসনে পুনর্বার প্রতিষ্ঠার জন্য সাহায্য করা। যাই হোক, নরেন্দ্র মাণিক্যকে বন্দি করে ঢাকায় প্রেরণ করা হয়। রাম মাণিক্যের 13 জন পুত্রের মধ্যে 4 জন পুত্র জীবিত ছিলেন। এরা হলেন যথাক্রমে রত্নদেব, দুর্জয় সিংহ, ঘনশ্যাম এবং চন্দ্রমণি। রামদেব মাণিক্যের জ্যেষ্ঠ পুত্র রত্নদেব বা রত্ন মাণিক্যকে সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে মনোনীত করা হয়। এক্ষেত্রে রামদেব মাণিক্যের একটা বিশাল ভূমিকা ছিল, কেননা রামদেব মাণিক্য রত্নদেবের প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল
এবং রত্নদেব, যিনি পরবর্তী সময়ে দ্বিতীয় রত্নমাণিক্য উপাধি নিয়ে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেছিলেন 1685 খ্রিস্টাব্দে, তিনি অবশ্যই ত্রিপুরার একজন যোগ্য মাণিক্য রাজা ছিলেন। অপরদিকে বড় ঠাকুর পদে দ্বিতীয় পুত্র দুর্জয় সিংহকে প্রদান করা হয়। রত্নমাণিক্য বয়সে বালক ছিলেন বলে রামদেব মাণিক্য নিজ শ্যালক বলি ভীম নারায়ণকে রত্নমাণিক্যের অভিভাবক নিযুক্ত করেছিলেন। এটাও ত্রিপুরার ক্ষেত্রে একটা প্রথম নজিরবিহীন ঘটনা, যেখানে রাজার অভিভাবক হিসাবে পূর্ববর্তী রাজা তার শ্যালককে তার অভিভাবক নিযুক্ত করেছিলেন। রামদেব মাণিক্য মাইজখাড় গ্রামে একটি বড় দিঘি খনন করেছিলেন। দিঘির নাম রামসাগর। উদয়পুরে মন্দির নির্মাণ করে তিনি বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করেন। 1685 খ্রিস্টাব্দে রামদেব মাণিক্যের মৃত্যু হয়। এখানে উল্লেখ্য যে ত্রিপুরার প্রত্যেক মাণিক্য রাজা বিভিন্ন জায়গাতে দিঘি খনন করেছিলেন। এই দিঘি খনন করার একটা পরম্পরা ত্রিপুরাতে ছিল। এই দিঘিগুলির সবগুলি বর্তমান ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়। বিশেষ করে উদয়পুরে বিভিন্ন দিঘি এবং রাজধানী আগরতলাতে বিভিন্ন দিঘি। আর মাণিক্য শাসনাধীন ত্রিপুরার রাজ সিংহাসন যেহেতু রাজবাড়ি হিসাবে উদয়পুর দীর্ঘদিন ছিল, তাই উদয়পুরে বর্তমানে বিভিন্ন দিঘি দেখতে পাওয়াটা তার সঙ্গে যথেষ্ট প্রাসঙ্গিক ছিল। রাঙামাটির ইতিহাস ত্রিপুরার মাণিক্য রাজাদের পৌরাণিক কাহিনীর দৃষ্টান্ত বহন করে। এই ছিল ত্রিপুরার ইতিহাসে অন্যতম রাজা রামদেব মাণিক্য, যার শাসনকাল অল্প সময় ছিল, যদিও এই সময় বিশেষ কোনো বিষয় আমরা দেখতে পাই না। তবে একটা জিনিস সত্য, যে বড় ঠাকুর পদ সৃষ্টি করে তার উত্তরাধিকারী দ্বন্দ্বের, অর্থাৎ রাজার উত্তরাধিকারী দ্বন্দ্বের অনেকটাই অবসান তিনি করতে সক্ষম হয়েছিলেন। আবার শ্যালকের প্রতি অর্থাৎ বলি ভীম নারায়ণকে তিনি অতিরিক্ত ক্ষমতা প্রদান করে পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্যের রাজতন্ত্রকে অনেকটাই সংকটাপন্ন করেছিলেন বলে ঐতিহাসিকরা ধারণা করেন। যাই হোক, এই ছিল ত্রিপুরার মাণিক্য রাজাদের ইতিহাসের আরেকটি অধ্যায়, রামদেব মাণিক্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা উল্লেখযোগ্য বিষয় এখানে বলছি, মাত্র 4 মাসের চ্যানেল এই হিস্ট্রি আইকিউ চ্যানেল। যতটা আপনাদের সমাদর পেয়েছে, আপনারা সাবস্ক্রাইব করেছেন, আমার ওয়াচ টাইম হিউজ পরিমাণে দিন বা দিন বাড়ছে। এটা আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। আপনাদের কন্টিনিউয়াসলি সাপোর্ট পেলে ত্রিপুরার ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরব। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবে।